দেখুন, আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী। আর রাজনৈতিক কর্মীদের মানুষ একটা ভিন্ন দৃষ্টিতে দেখে। আমাদের সম্পর্কে মানুষের ধারণা খুব একটা ভালো নয়। আমরা অন্য গ্রহের জীব, আমাদের লোভ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু কোনো কর্তব্য পরায়ণতা নেই। আমাদের যা আছে সেটা শুধুমাত্রই ক্ষমতা কেন্দ্রিক। আমরা ক্ষমতাকে কুক্ষিগত করতে চাই, আমরা আমাদের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চাই। রাজনীতির একটা নির্দিষ্ট গতিপথ আছে। রাজনীতি সর্বব্যাপী হতে চায় প্রথমে, তারপর সর্বস্পর্শী হতে চায়, তারপর সর্বগ্রাসী হতে চায়। আর এই সর্বগ্রাসী অবস্থানের মধ্য থেকেও যদি কেউ তাকে মুক্তি দিতে পারে, সেটা কোনো রাজনীতিবিদ পারবে না, পারবে সাধারণ মানুষ। একজন সাহিত্যিক একবার বলেছিলেন, দি ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড এন্ড টু সাস্টেইন ইট দেয়ার। এখন এই মানুষের মনকে বা তার চিন্তা শক্তিকে, তার রুচিকে যদি একটা সামান্য উত্তরণের পথ দেখাতে পারে, সেটা মানুষই দেখাতে পারবে। কবি দেখাতে পারবেন, চিন্তাবিদ দেখাতে পারবেন, সাহিত্যিক দেখাতে পারবেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেখাতে পারবেন না। আমার কাছে অনেকে আসেন, মানে আগে আসতেন না, এখন একটু বেশি আসছেন। কেউ আসছেন রাজ্যে বিনিয়োগ করতে চান, কেউ কেউ গত 15 দিনের মধ্যে তারা লেখক হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে নাকি একটা নতুন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার মধ্যে 15 দিন অন্তত বই লিখতে তো সময় লাগে, ছাপাতে অন্তত 20 দিন লাগে। 1 মাসের মধ্যে সুন্দর বই, তার উপরে আমার ছবি দিয়ে আমাকে দিয়ে চলে যাচ্ছেন। যেরকম লেখকও আছেন। তো সাহিত্যের বিভিন্ন দিকে বিচরণের জন্য একটা নির্দিষ্ট ক্ষমতার প্রয়োজন আছে। একবার সমরেশ বসু বলেছিলেন, আজকাল ভালো লেখা পাওয়া যাচ্ছে না এই কারণেই কেউ ভালো করে রবীন্দ্রনাথকে পড়েনি। রবীন্দ্র প্রভাবমুক্ত যারা কবিতা লিখতে শুরু করেছিলেন, তারা রবীন্দ্রনাথকে পড়ে শুরু করেছিলেন। কবিতার দেহতা সুন্দরের প্রকাশ, আর সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। আমরা যদি মনে করি রাতারাতি আমরা একটা নির্দিষ্ট সাহিত্য চর্চার ধারাকে বা প্রকাশকের ইচ্ছাকে বা সম্পূর্ণ লেখকের আকুতিকে বিসর্জন দিয়ে আরেকটা নতুন পথের সন্ধান করে ফেলবো, আমরা ভুল করছি। আমরা এখানে একটা বার্তা দিতে এসেছি যে আর আমাদের পিছনে কোনো জায়গা নেই। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এই রাজ্যবাসী হিসাবে, আমাদের পরিচয় হয়ে গিয়েছিল আমরা পরবাসী এবং আমরা পরিযায়ী। আমাদের মেধা পরিযায়ী, আমাদের ছাত্ররা পরিযায়ী, আমাদের শিল্পপতিরা পরিযায়ী, আমাদের কৃষক পরিযায়ী, আমাদের স্কিল্ড লেবার পরিযায়ী। এটাই হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের পরিচয়। বাংলার বইমেলা নিঃসন্দেহে সারা ভারতবর্ষের মানুষকে একটা নির্দিষ্ট আবেগ নিয়ে পৌঁছে যায়। একই সঙ্গে এই বইমেলা সংগঠন করতে গিয়ে কিছু ক্ষোভ মানুষের মধ্যে থাকে, ভিন্ন প্রকাশকদের মধ্যে থাকে। জায়গা না পাওয়ার জন্য কিছু মানুষ প্রতিবাদ করেন, সমালোচনা করেন। যে কোনো সংগঠন করতে গেলেই সেখানে কোনো সমস্যা থাকবে, বিচ্যুতি থাকবে। বিচ্যুতিমুক্ত সংগঠিতভাবে কোনো কাজ করা কোনো সময় সম্ভব নয়। এটা কাঙ্ক্ষিত না হতে পারে, কিন্তু অনভিপ্রেত নয়, এটা হয়ে থাকে। আমাদের সেই জায়গাটা কাটিয়ে আসতে হবে। কারণ আমাদের সমাজ বহুত্ববাদী সমাজ। আমাদের সমাজের মত প্রকাশের অধিকার চিরকাল ছিল, চিরদিন ছিল। আমাদের সমাজের মধ্যেই আমরা সমান্তরালভাবে শঙ্করাচার্য এবং রামানুজকে এগিয়ে নিয়ে চলে গেছি। আমরা চারবাক মুনিকেও ঋষি বানিয়েছি। আমরা বেশ্যাপুত্র বশিষ্ঠকেও সর্বশ্রেষ্ঠ ঋষির মর্যাদা দিয়েছি। আমাদের কবি
যার নামের সঙ্গে শুধু বাংলা এবং বাঙালির অহংকার, তার আবেগ সম্পৃক্ত হয়ে থাকে, সেই রবীন্দ্রনাথ মূলতই ছিলেন ঔপনিষদিক কবি। রবীন্দ্রনাথের কবিতার ছত্রে ছত্রে আজকে বহু এমন কবিতা আছে যেগুলো শুধুমাত্রই উপনিষদের বিভিন্ন শ্লোকের অনুবাদ মাত্র। মালিনী দেবী একটু আগে যে কথা বললেন, কার্যত রবীন্দ্রনাথ তাই। আমি কোনো বিশেষজ্ঞ নই, এরপরে দুজন আছেন, তারা বক্তব্য রাখবেন। যদি এই অনুষ্ঠানে কোনো সরকারি ব্যক্তিত্ব কেউ থাকতেন তাহলে হয়তো এই অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হতো, কারণ প্রত্যেকেরই কিছু ক্ষোভ আছে, সরকারের কাছে কিছু তাদের আকুতি আছে। আমি তো আমার দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে সরকারগুলো চলেছে, সেই সরকারগুলো একটা দলের সরকার ছিল, কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। আমরা চেষ্টা করছি যাতে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা যায়। দল এবং সরকারের মধ্যে সমন্বয় থাকবে, কিন্তু দল সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করবে, সাংস্কৃতিক জগতের প্রত্যেক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করবে, এটা কোনো সময় চলতে দেওয়া যাবে না। আমি শুনছি টালিগঞ্জ পাড়ায় কেউ যেন কারা নাকি একটা নতুন শুরু করেছেন, কনফেডারেশন। আমাদের দলে এ ধরনের কোনো কনফেডারেশনের স্বীকৃতি নেই, এ ধরনের কোনো এজেন্ডা আমাদের নেই, এ ধরনের কোনো কর্মসূচি নেই। যারা এর মধ্যে যাবেন তারা বিপদে পড়বেন। আমরাও এইখানে বইমেলা বা প্রকাশকদের উপর কোনো কিছু চাপিয়ে দেবার জন্য আজকের এই সভায় আসিনি। আমাকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে তাতেই আমি বিস্মিত। তারপর আমার নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, সেটা আজকে অন্তত একটা বিনিদ্র রজনীর জন্য যথেষ্ট। আমি শুধু এটাই আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সবাই মিলেমিশে, সে বইমেলাই হোক আর প্রকাশকই হোক, আমরা নতুনভাবে কিছু মানুষের সামনে উপস্থাপিত করতে চাই। আমরা যে ব্যক্তির স্মরণ সভায় আজকে সমবেত হয়েছে, তিনি নির্দ্বিধায় বলতে পারেন যে দেশভাগের জন্য নেহেরুর বিচার হবে না কেন? বুদ্ধদেব গুহ বলেছিলেন গডসে গান্ধীজিকে মারলো, কই জিন্না নেহেরুকে তো কেউ মারলো না, কেন গান্ধীজিকে মারল? তিনি 90-এর দশকের প্রথমে আমাদের দলের ম্যানিফেস্টো তৈরি করতে সাহায্য করেছিলেন। কার্যত বলা যায় পুরো ম্যানিফেস্টোটাই তার সভাপতিত্বে বা তারই অনুপ্রেরণায় তৈরি হয়েছে। আবার একজন লেখক আছেন যিনি বুদ্ধদেব বাবুর একটি প্রচ্ছদ লিখছিলেন। তিনি যখন জানতে পারলেন যে বুদ্ধদেব বাবু এ কাজ করেছিলেন, তখন সঙ্গে সঙ্গেই তিনি তার নামটা সেখান থেকে প্রত্যাহার করে নিলেন, তার মুখবন্ধটাই তিনি সরিয়ে নিলেন। এই ঘটনাও ঘটেছে। দেখুন, অস্পৃশ্যতার কোনো স্থান নেই, শুধুমাত্র জাতপাতের মধ্যেই আমরা অস্পৃশ্যতাকে সীমাবদ্ধ রাখবো এটা নয়। রাজনৈতিক অস্পৃশ্যতা আছে এবং সাহিত্য জগতেও একটা অস্পৃশ্যতা কাজ করেছে দীর্ঘদিন ধরে। মত প্রকাশের অধিকার তো সকলের আছে। একজন বামপন্থী চিন্তাধারার মানুষ যিনি এখনো দল বদলাননি, তিনিও বলতে পারেন, তিনিও লিখবেন, তার মতো করে লিখবেন, সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন। বর্তমানে যে সরকার আছে সেই সরকারের বিভিন্ন নীতি সিদ্ধান্তের সমালোচনা করবেন এবং তাকে সেই স্পেসটা দিতে হবে। এটাই তো একটা গণতান্ত্রিক সমাজ। একজন সাংবাদিক খুব মজার ঘটনা শোনালেন যে বর্তমান যারা মানে অতীতের যারা শাসক দল ছিল, বঙ্গভবনে তারা প্রচুর লোকজন কিছু জমা হয়েছেন। একজন সাংবাদিক সেখানে গেছেন, তিনি খুঁজছেন। এখন তো সাংবাদিকতা কার্যত বাইট ক্যাচার হয়ে গেছে, এটা সাংবাদিকরাই বলছেন। সেও বুম নিয়ে ঘুরছে যে কে কার বাড়ি ডাকছে, কে কাকে কানে কানে বলছে এদিকে এসো, চলে যেও না, ঘোরাঘুরি করছে। কে প্রথম চেয়ে দেখেছি, কে প্রথম, ওই রকমই ব্যাপার একটা অনেকটা। এই করবার জন্য যখন সাংবাদিক ঘুরছেন, হঠাৎ রবীন্দ্রদেবকে দেখছেন সিঁড়ি দিয়ে নামছেন। তো রবীন্দ্রদেবকে ধরে বলছেন একটা বাইট চাই আপনার। বলে আমি এর মধ্যে কিসে আছি?
আমি তো দল বদল করিনি, আমি আমার দলই আছি। তাই যে যার নিজের দলে থাকুন, আনন্দে থাকুন, যে যেভাবে লিখছেন লিখুন। কিছু পত্রিকা কিছু মানুষের কবিতা ছাপা বন্ধ করে দেবেন হঠাৎ, কাউকে একটা ভিন্ন রঙে রাঙিয়ে দেবেন, এটা তো হতে পারে না। আমরাও চাই আগামী দিনে যে বইমেলাটা হবে সেই বইমেলায় যেন সম্পূর্ণ একটা ভারতীয়ত্বের ছাপ থাকে। যদি আন্তর্জাতিক বইমেলা বলি, শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসতে পারেন। তারা যেন বইমেলার প্রাঙ্গণ থেকে, কারণ বইমেলা আমাদের গর্ব, বাঙালির গর্ব। এত বই কোথাও বিক্রি হয় না, কোনো বইমেলায় বিক্রি হয় না। পৃথিবীর অন্যান্য বইমেলায় প্রকাশকরা যান, যারা বইয়ের ব্যবসা করেন তারা যান, কিন্তু সরাসরি পাঠক বইমেলায় আসে এবং বই কেনে, লাইন দিয়ে বই কেনে। এই দৃশ্যটা দিল্লিতেও দেখা যায় না, শুধুমাত্র কলকাতায় দেখা যায়। তো সেটাই আমাদের গর্ব। তো সেখানে যদি আমরা বলতে পারি, কারণ এই পৃথিবীতে তো অনেক কিছু আমরা দিয়েছি। আমরা মাধ্যাকর্ষণ শক্তি কথা বিশ্বকে জানিয়েছে এই ভারতবর্ষের মানুষ নিউটনের আগে। চাঁদে জল আছে একথা আমাদের বেদ জানিয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান তিনি বলেছেন, আগে যদি একথা বলতাম তাহলে মানুষ হাসতো, কিন্তু আজকে চন্দ্রাভিযানের পরে আজকে আমি বুক ফুলিয়ে বলতে পারছি যে ভারতবর্ষের কথা অনেকদিন আগে শিখিয়েছে। আমরা পৃথিবীকে জিওমেট্রি শিখিয়েছি, ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা বায়োলজিক্যাল ক্যালকুলাস শিখিয়েছি, আমরা অ্যাস্ট্রোনমি শিখিয়েছি, আমরা স্টিল তৈরি করবার পদ্ধতি আমাদের থেকে ওপেন হার্ট নিয়ে গিয়ে তারা বিদেশে নাম তুলে নিয়েছে। একটা সময় ছিল শুধু একটা পরিবার এই কথা বলতো, এই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষজন এই কথা বলছেন, কিন্তু আজ সংঘবদ্ধভাবে গোটা পৃথিবী বলছে যে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বলছেন যে ভারতবর্ষের ইতিহাস ৫,০০০ কিংবা ৬,০০০ বছরের পুরনো নয়। নাসা তো প্রমাণ করেছে বৈজ্ঞানিকভাবে যে ইতিহাসটা ১৮,০০০ বছরের ইতিহাস, হয়তো তারও বেশি হতে পারে। তো এই মহান একটা অতীতের সাক্ষাৎ বহন করবে আগামী দিনের বইমেলা। আর যে যার মত প্রকাশ করুন, প্রত্যেককে পারলে একটু জায়গা করে দিতে হবে। আমি জানি আয়োজকদের পক্ষে সবসময় সেটা সম্ভব হয় না, কিন্তু সম্পূর্ণভাবে রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠা করবার জায়গা বইমেলা নয়। রবীন্দ্রনাথের নাম ৩ বার উচ্চারণ করা যেতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের একটা কবিতা মুখস্থ কেউ বলতে পারবে না, এমন রাজনৈতিক ব্যক্তিত্বও আছেন। আর এমনিও রবীন্দ্রনাথ ওপরে চমকে উঠছেন, এমনি উনিও আগ্রহ করছিলেন, কারণ আমরা শুনেছিলাম ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে দুপুর ১২টার পরে। আমরা তো জর্জ বিশ্বাসকে কিছুদিন দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি গায়কের পরিবর্তন করে ফেলার জন্য, পরবর্তীকালে আরেক শিল্পীরও করা হয়েছিল। তাই রবীন্দ্রনাথ ওপরে চিন্তা করছেন যে এতদিন তো আমি সুর দিয়েছিলাম, কিন্তু ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতটা কিরকম হবে আমিও শুনব। এখন যিনি এই ডিজেটা বাজাতে চেয়েছিলেন তিনি বলছেন আর পশ্চিমবঙ্গে বাজাবো না, এখন দেশের বাইরে গিয়ে বাজাবো, বারবার কোর্টে যাচ্ছেন। তিনিও যেতে পারেন, প্রত্যেকেরই অধিকার আছে মত প্রকাশের, যে যার মতো করে করবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে এটা অনেকেই এসে আমাকে কবিতা বলতে বলেন, বলে কি যে আপনি শক্তির অনুরাগী। অনুরাগীর বিষয় নয়, আমি কবিতা পড়ি, মানে আমাকে বিশেষজ্ঞ বানিয়ে ফেলেছি। তাহলে একটা আবৃত্তিক শক্তিদার একটা কবিতা বলুন। তার মানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা কবিতা পড়বে না, তারা গান শুনবে না, তারা অন্য কিছু শুনবে না। তা আমি এখন একজন আমাকে বললো যে এসব কবিতা নাকি, অনেকদিন আগে বলেছিলেন, মানে কি কবিতা বলে, আধুনিক কবিতা কোনো কবিতাই নয়, তো মা হাতে আমি লিখে দিতে পারি।
তাকে বলে রবীন্দ্রনাথের একটা কবিতা বলো তো। অনেক চিন্তা করে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, এছাড়া তার কাছ থেকে অন্য কোনো কবিতা বেরোলো না। সামগ্রিকভাবে এটাই হচ্ছে রাজনৈতিক সমাজের এখন পরিচয়। আর আমাদের সে কারণেই মানুষ একটা অন্যভাবে দেখে, মনে হচ্ছে আমরা অন্য একটা গ্রহ থেকে এসেছি এবং কার্যত আমরাই আমাদের এরকম তৈরি করেছি। আবার উল্টো আমরা বলতে পারি মানুষ যেভাবে আমাদের চেয়েছে আমরা মানুষকে সেভাবেই সেই রূপেই মানুষের কাছে পৌঁছে গেছি। তো এই সব কিছু নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের সাহিত্য বেঁচে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকবেন না, আমি একদম সঠিকভাবে বলেছি, বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকবেন মায়াকোভস্কির অনুবাদক হিসেবে। যে বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক আনন্দমঠ কি করে রচনা করেছিলেন। আনন্দমঠেরও 150 বছর চলছে, বন্দে মাতরমের 150 বছর। সেই 50 বছরের আলোচনা যদি আমরা করি, যে বন্দে মাতরমও কিন্তু এখানে খণ্ডিত হয়েছে এই কলকাতার মাটিতেই, বাঙালির সামনেই। বন্দে মাতরম রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ বলেছিলেন যে বঙ্কিমস নভেল আনন্দমঠ from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is a monotheist by upbringing like me. সুতরাং বাংলা এবং বাঙালি সবসময় আক্রান্ত। রবীন্দ্রনাথেরও সময় খুব একটা ভালো যায়নি সেই সময়। বিদ্যাসাগরের সময় আমরা বাঙালিরাই লিখেছিলাম যে বিদ্যাসাগরের বাড়িতে গরিব মানুষ গেলে বিদ্যাসাগর মুড়ি খেতে দেন এবং বড় লোক গেলে সন্ন্যাসী সন্দেশ খেতে দেন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাবার পরে তাকে বলতে হয়েছিল যে আমার অবস্থা এমন যেন একটা কুকুরের লেজে কিংবা একটা ক্যানিস্টারের টিন বেঁধে দিয়েছে, যা পেটাচ্ছে কুকুরটা দৌড়ে বেড়াচ্ছে। আমরা বাঙালি ছিলাম, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র হনন করেছি, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবনে ঢুকে পড়েছি। আমরা শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবিতা লিখব বলে কিছু বাঙালি তরুণ যুবক খালাসি টোলায় বারবার যাতায়াত করেছে, কিন্তু কলম দিয়ে কবিতা বেরোয়নি। তো আমরা আমাদের মতো করে আছি। আমরা তো এই বাংলার মাটিতেই 1937 সালের 26 এবং 27 অক্টোবর আমরা সিদ্ধান্ত নিয়ে বন্দে মাতরমকে খণ্ডিত করে দিয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু তার পক্ষে ছিলেন না। 20 তারিখে কার্শিয়াং থেকে তিনি চিঠি লিখেছিলেন আধুনিক সাংবাদিকতার জনক রমানন্দ চট্টোপাধ্যায়কে, যে আপনি একটু কবিগুরুকে বোঝান গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি কর্মসমিতিতে একমাত্র বাঙালি, বন্দে মাতরমের ভবিষ্যৎ কি হবে আমার জানা নেই, সে কথা তিনি বলেছিলেন। তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চ্যালেঞ্জ হন। বিদ্যাসাগরকে ফর্মিডেবল ব্রিটিশ এজেন্ট বলে তার মাথাটা ভেঙে দেওয়া হয়েছিল, তার মূর্তি ভাঙা হয়েছিল। তো আমাদের এখানে কবি সাহিত্যিকরা আক্রান্ত হয়েছেন, কেউ কেউ ওই চাপড়ার সংস্কৃতিতে নিজেদের সম্পৃক্ত করে ফেলেছেন। নিঃসন্দেহে বলা যায় আজকের প্রজন্মে কোনো বিভাজনের রাজনীতি নিয়ে, হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে আর বাঙালি খুব একটা বেশি মাথা ঘামাবে না। কাজী নজরুল ইসলামকে মুসলমান বানিয়ে ফেলা হয়েছিল। বুদ্ধদেব গুহ কেন অমর হয়ে থাকবেন? তার শুধু লেখনী শক্তির জন্য নয়, তার দৃঢ়তার জন্য। তিনি বাঙালিকে বলে গেছেন, যে বাঙালি শ্যামাপ্রসাদকে ভুলতে পারে, যে বাঙালি শ্যামাপ্রসাদ চর্চায় অংশগ্রহণ করতে শঙ্কাবোধ করে, লজ্জা অনুভব করে, সেই বাঙালির ভবিষ্যৎটা কি সকলের জানা। এই বাঙালির কোনো ভবিষ্যৎ নেই, একথা তিনি বলেছিলেন। এবং তার অবস্থান তিনি মানুষের সামনে তার মতো করে বলতেন। তার জন্য তাকে কোনো দলের সদস্যপদ গ্রহণ করতে হয়নি, দলের পতাকা নিয়ে কোনো রাস্তায় হাঁটতে হননি। আমি আবার মনে করি যে শুধুমাত্র
সাহিত্য সৃষ্টির জন্য নয়, শুধুমাত্র সহজ সরল করে ওই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা মানুষের সামনে তুলে ধরা নয়। ভালোবাসা কি বলছেন? আশীর্বাদ কিংবা অভিশাপ, সেটার মধ্যে দিয়েই মিলেমিশে একটা কিছু সম্পৃক্ত হয়ে মানুষের সামনে উঠে আসে। আর ভালো লাগা সে তো চাঁপা ফুলের নিঃশব্দ গন্ধ, যার উপরে সকলের সমান অধিকার খুশি। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি যেরকম জীবনের মধ্যে একটা মৃত্যুর সন্ধান করেছেন, মৃত্যুর মধ্যেও আরেকটা মৃত্যুকে বার করে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, কেউ তোমার জন্য 12 ঘন্টার পরে আমি তোমাকে মনে রাখবো না। নিজেকে ভালোবাসো, নিজের জীবনকে ভালোবাসো, নিজের পারিপার্শ্বিককে ভালোবাসো। তোমাকে নিয়েই পৃথিবী আবর্তিত হচ্ছে, অন্যদের নিয়েও অন্যভাবে পৃথিবী আবর্তিত হচ্ছে। তুমি যেদিন চলে যাবে পৃথিবী থেমে যাবে না, কারণ পা ছড়িয়ে কাঁদবার মতো পৃথিবীর হাতে সময় নেই। নিজের গতিতে পৃথিবী আবর্তিত হবে। এ কথা যিনি বলেছিলেন, তিনি আবার আমাদের নিঃশব্দ একটা নৈসর্গ প্রেম প্রকৃতির মধ্যে, তার নদী, নারী, মদ, ভালোবাসা, উপেক্ষা, ফুল, পাহাড়, জঙ্গল, পশু সকলকে একাকার করে দিয়ে একটা নতুন সাহিত্য ধারা, নতুন সাহিত্য রস আমাদের মধ্যে বিতরণ করে গেছেন। আমি আবার বলছি, তিনি চলে যাননি, তিনি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের হৃদয়ে আছেন। আমাদের বাড়ির ওই বই রাখার সেলফগুলোর মধ্যেই শুধু আছেন নয়, তিনি বইমেলাতেও আছেন, প্রকাশকগণের কাছেও আছেন, এবং তার এই কালোজয়ী সত্তাকে তিনি বাঙালি পাঠকের হৃদয়ে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই জন্য তার মৃত্যু নেই। বুদ্ধদেব গুহ আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। ধন্যবাদ, নমস্কার।